আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তাদের জন্য মূলত আজকের এই লাইভটা। তোমাদের তো হচ্ছে আজকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। সো প্রথমত আমরা আজকে হচ্ছে রেজাল্ট পরবর্তী গাইডলাইন। সো বেসিক্যালি গাইডলাইন বলতে আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে রেজাল্ট হয়ে যাওয়ার পর আমাদের প্রাইমারি ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, যার যার টার্গেট অনুযায়ী। এখন কথা হচ্ছে অলরেডি এবছর রেজাল্ট কেমন হচ্ছে সেটা আমরা জানি। পাশের হার বলি, জিপিএ বলি, সবকিছু হচ্ছে উল্লেখযোগ্যভাবে কমছে। তো সেই অনুযায়ী হয়তো অনেকের এক্সপেক্টেড রেজাল্ট আগের বছরগুলোতে যেভাবে দেখে আসছো যে হয়তো পাস করাটা বলি বা হচ্ছে যে জিপিএ 5 পাওয়াটা বলি বা ইনফ্যাক্ট গোল্ডেন পাওয়াটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। তো এবারের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা হয়তো ওরকম না। ইনফ্যাক্ট কোনো কোনো বোর্ডে পাশের হারই এত কম, সেখানে জিপিএ 5 এর সংখ্যা এগুলো তো স্বাভাবিকভাবে কমে আসছে। সো সত্যি কথা বলতে আমরা আজকের এই লাইভটা বা যেটাকে আমরা গাইডলাইন বলতেছি, এখানে যে আমরা হচ্ছে যে অনেক বেশি মোটিভেশন দিব ব্যাপারটা এরকম না। মোটিভেশন বলতে এটা বোঝাতে যাচ্ছি যে না ঠিক আছে, রেজাল্ট ভালো হয় নাই তো কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আসলে সবসময় সবকিছু ঠিক হয় না। সো আমরা একটু চেষ্টা করবো যে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলার। গাইডলাইন আমরা এই জন্য বলি কারণ বোর্ড পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়ার পর প্রাইমারি যে অবজেক্টিভ সেটা থাকে যে না এবার হচ্ছে অ্যাডমিশনের জন্য। আর সত্যি কথা বলতে যে বিগত কয়েক বছর দেখছি যে রেজাল্ট দেওয়ার পর মানুষ যে একটু আপসেট হবে বা একটু হচ্ছে যে স্যাড থাকবে, সেটার জন্য হচ্ছে যে কিছু একটা মিনিমাম টাইম পায়। এবার কিন্তু এই টাইমটাও নাই। আমি যদি বলি আজকে হচ্ছে অক্টোবরের 16 তারিখ। সো আমরা কিন্তু মোটামুটি জানি যে আগামী 2 মাসের মধ্যে বা আরো কম সময়, রাহাত মেডিকেলের ডেট তো দিয়ে দিচ্ছে, হ্যাঁ, মেডিকেলের ডেটটা হচ্ছে 12 ডিসেম্বর 12 ডিসেম্বর, আর ডিউটটা তো 20 তারিখ। 20 তারিখ 20 তারিখ। আর একটু অ্যালার্মিং হলে এবার তো মেডিকেল আর ডেন্টাল একসাথে হওয়ার একসাথে। একটা সো এই দুইটা সুযোগ নাই যে মেডিকেলে না হলে অনেকের যে ডেন্টালে ডেন্টালে পরীক্ষা না হলে থাকতো। সো ওইটাই বলতেছিলাম যে সত্যি কথা বলতে এখন এই টাইমটাও নাই যে না ঠিক আছে রেজাল্ট মন মতো হয় নাই, একটু আপসেট হবা বা একটু আপসেট হয়ে কাটাই দিবা, পড়াশোনা কম করবা, তারপর আবার ভাববা যে বাউন্স ব্যাক করবা। ওই টাইমটা মানে থাকে না যে একটু স্যাড হয়ে আবার বাউন্স ব্যাক করার যে টাইমটা, সেটাও খুব একটা নাই অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে মোটামুটি একটু আইডিয়া দিব যে প্রিভিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া গুলা সেটা কেমন ছিল। আর এই বছর কেমন হবে সেটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না, বাট এতটুকু একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়াই যায় এর বছরে যেমন হয়েছে সেটার মতো সবকিছু হয়তো থাকবে না। আমরা যদি একটু সামনের দিকে যাই, এই জায়গা দেখলে কিন্তু আমরা মোটামুটি একটু বলতে পারি। যেমন হচ্ছে যে স্পেশালি অনেক পুরাতন বছরগুলোতে না গেলেও মোটামুটি রিসেন্ট বছরও যদি দেখি, আসির তো ছিল হচ্ছে 21 ব্যাচ, তাই না? 21, 22, 23, 24, 25, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 21 ব্যাচে কোথায় পাশের হার 95%, এবার হচ্ছে যে 58%। আর জিপিএ 5 যদি মানে বলি সেটা হচ্ছে 1,89,000। আসিরদের বেলায় পরীক্ষা তো পুরোটা হয় নাই। তোমরা হচ্ছে যে 3 সাবজেক্টের পরীক্ষা দিছিলা। ইনফ্যাক্ট 24 ব্যাচেও কিন্তু পরীক্ষা পুরোটা হয় নাই, তাই না? ওই যে লাস্টে দিয়ে তো কিছু পরীক্ষা ওদের বাদ হয়ে গেল, খুব সুন্দর কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে পরীক্ষাগুলো হয় নাই। সেকেন্ড পেপার বায়োলজি ম্যাথ হ্যাঁ, ওগুলো আর হয় নাই। সো দেখো ওই রেজাল্টের সাথে না এটা কম্পেয়ারেবল না। স্পেশালি তোমাদেরকে বলবো যে 24 ব্যাচের রেজাল্টের সাথে নিজেদের রেজাল্ট কোনোভাবেই কম্পেয়ার করতে যায় না। কারণ যেখানে হচ্ছে এটা পুরা পরীক্ষা হয় নাই, সেখানে পুরা পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে তোমাদের রেজাল্ট এরকম। পাশাপাশি আমরা যারা হচ্ছে যে মানে দায়িত্বরত মহল আছে, যারা সংশ্লিষ্ট মহল যারা আছে, তাদের কাছ থেকে শুনছি এই ধরনের স্টেটমেন্ট যে না এবার হচ্ছে যে নাম্বার খুশি করার চেয়ে হচ্ছে যে ন্যায্য নাম্বার দেওয়ার ট্রাই করা হয়েছে। সো ডেফিনেটলি ওই জন্য হচ্ছে যে রেজাল্ট চেঞ্জ হয়েছে, দেখতেই পারতেছে এখানে 58% পাশের হার, আর জিপিএ 5 হচ্ছে 70,000-এর কম, 69,000 মোটামুটি ধরা যায়। সো এটা কেন বলতেছি, কারণ ডেফিনেটলি এই জিনিসগুলা দেখো, পাশের হার কমছে, জিপিএ 5 কমছে, তার মানে গোল্ডেনও কমছে, তার মানে পিসিএম এ মার্কসও কমছে। পিসিএম এর মার্কসে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কসটা স্পেশালি বলতেছি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও স্পেশালি বইয়ের টার্গেট থাকে তাদের জন্য ওই দুইটার একটা পার্সেন্টেজ পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো দেখো অন এভারেজ যখন পুরো একটা ব্যাচের রেজাল্ট এরকম খারাপ হবে, ডেফিনেটলি একটু বলাই যায় যে আগের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো থেকে শিথিল হইতেই পারে। এখন কতটুকু হবে সেটা না স্টেটমেন্ট দেওয়াটা হচ্ছে যে খুবই ডিফিকাল্ট। ধরো কথার কথা সিকের ওয়েট এগুলাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলোর জিপিএ সাধারণত করে তারপর দেখা যায় একটা মিনিমাম নাম্বার 20, 19, 20, 18, 18 18.5 এরকম করেছিল গত বছর। সো এই বছর বলা সম্ভব না যে না এই বছর 18 থাকবে বা 18.5 থাকবে। সো সেটাই বলতেছি যে তুমি একটা রাফ ক্যালকুলেশন করতে পারো যে যেমন ধরো বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ তো লাগবেই, বা হচ্ছে যে দেখা যায় যে তোমার নাম্বারের যে একটা রিকোয়ারমেন্ট সেটা তো থাকেই। সো কারো যদি এরকম হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক খারাপ চলে আসছে, সে তো চিন্তা করতে পারবে এগুলা দিয়ে সিকিউরিটির প্রিপারেশন বা সিকিউরিটির পরীক্ষা দেওয়া সম্ভব নাকি। যদি তা না হয় তাহলে কি ভার্সিটির প্রিপারেশন নেওয়া সম্ভব নাকি? মানে তুমি হচ্ছে যে টাইম যেটা নিবা এই 1 দিন 2 দিন, সেটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যদি যাও তথ্য কণিকা আছে, যেখান থেকে তোমরা রুটিন গুলা ডাউনলোড করতে পারো প্রত্যেকটা প্রোগ্রামের আন্ডারে। ওই তথ্য কণিকা দেখে তোমার টার্গেট অনুযায়ী, তোমার রেজাল্ট অনুযায়ী
কোন কোন জায়গাগুলো মিলতেছে বা কাছাকাছি যাচ্ছে সেটা একটু আইডিয়া করা। আমি একটা জাস্ট কথার কথা বলি, রোজান বলতেছিল যে সিকিউরিটি মোটামুটি 18 18.5 18 18.5 18.5 20 মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ। তো ব্যাপারটা হচ্ছে 18 18.5 যদি আগের বছর থাকে, এবার তোমার যদি 17.5 হয় তাহলে হয়তো একটু হলো সম্ভাবনা আছে। 17.5 ছিল, কিছু জায়গায় 17.5 ছিল, তাহলে যদি 17 হয় তাহলে একটু সম্ভাবনা আছে। ভালো কিন্তু কারো সম্ভাবনা যদি আছে। এগুলোতে ধরো 15 আসছে কথা বা 16 আসছে, তখন হয়তো একটু জিনিসটা একটু টানাপোড়েন হতে ডিফিকাল্ট পারে। হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ইয়ে যেমন ছিল বুটেক্সে যেমন ছিল 18.5, ওটাই সবচেয়ে হাইয়েস্ট ছিল, বাকিগুলো আচ্ছা। মোটামুটি 18 17.5 এর মতো। আর তাছাড়া আমরা যদি বোর্ড ওয়াইজ পাশের হার দেখি, সেটাও কিন্তু হচ্ছে যে বেশ ভালোই হচ্ছে একদম ফ্ল্যাকচুয়েট করছে। ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আর এছাড়া জিপিএ 5 এর সংখ্যা তো আসলে হচ্ছে যে খুবই কম। ওইদিকে হ্যাঁ মাদ্রাসা বোর্ড মাশাআল্লাহ বেশ ভালোই সবচেয়ে হচ্ছে highest। হাইয়েস্ট 75%। ওকে, সো আমরা যদি এবার একটু সামনের দিকে যাই, এখানে হচ্ছে যে আমরা আবেদন যোগ্যতা নিয়ে কথা বলতেছি মেডিকেল আর ডেন্টালের। সো আমি এখন একটু রাহাতকে রিকোয়েস্ট করব এই অংশটা নিয়ে কথা বলতে। মেডিকেল আর ডেন্টালের যে আবেদন যোগ্যতা, এটা অনেকদিন ধরেই একটা জায়গাতেই শিথিল আছে, সেটা হচ্ছে সিআর এইচএসসি যে জিপিএ এর মার্কস আছে, এখানে হচ্ছে টোটাল জিপিএ এর মার্কস হবে হচ্ছে 9। তবে এখানে মেনশন করা প্রয়োজন, এটাতে কিন্তু ফোর্থ সাবজেক্ট ছাড়া যেই জিপিএ, এটা ক্যালকুলেশন করা হয় না, ফোর্থ সাবজেক্ট সহই ধরা হয়। তার মানে কেউ যদি গোল্ডেন নাও পায়, তার কিন্তু কোনো মার্কস আসলে কাটা যাবে না। তো তোর ফোর্থ সাবজেক্ট যদি যোগ করেও কেউ প্লাস পায়, তাহলে সেও কিন্তু এখানে মানে ফুল মার্কসই পাবে, সেটা এসএসসি তো আর এইচএসসি তো। আর এখানে আমাদের একটা জিনিস হচ্ছে তোমার ফিক্স করে দেওয়া হয় জিপিএ এর ব্যাপারে, সেটা হলো শুধু বায়োলজিতে এইচএসসি তে জিপিএ 4 থাকতে হবে। এবং রাহাত এটা দেখতেছি 22 23 24 সালে। হ্যাঁ, আগে কিন্তু 3.5 এরকম একটা 3.5 ব্যাপার ছিল। ছিল আগে, আগে এইচএসসি দুইটাই মেনশন করা ছিল, কিন্তু এরপর রিসেন্ট থেকে এইচএসসি জিপিএ মানে হচ্ছে 4 বলা হয়েছে আর কি। তাহলে তো এটা আমাদের মনে হয় ওয়েট করা উচিত যে এই বছরের সার্কুলারের জন্য সার্কুলারের জন্য 4 ওয়েট করা থাকতে উচিত। পারে, আবার হ্যাঁ, 3.5 যাইতেই তবে পারে। এটা সাধারণত কমানোর চান্স আসলে খুব কম, হ্যাঁ। কমানোর চান্স আসলে কম, তবে কারণ এটা অনেকের থাকে তো হুম, মেডিকেলে হুম, তো এমনিতেই পরীক্ষার চেয়ে অনেক বেশি থাকে। হ্যাঁ, পরীক্ষার্থী বেশি থাকে, আবার এবার তো ওই ফিল্টারিং এর ব্যাপারটাতেও একটু চিন্তা ভাবনা করা হচ্ছে। আর নাম্বারের ব্যাপারে হচ্ছে যে আগে গত বছর কিন্তু নাম্বার জিপিএ এর উপর নাম্বারটা কিন্তু কমানো হয়েছে। আগে কিন্তু জিপিএ এর উপর নাম্বার হচ্ছে 200 ছিল মাঝখানে, হ্যাঁ। তো গত বছর থেকে এটা 100 করা হয়েছে। তো গত বছর এসএসসি আর এইচএসসি জিপিএ তে মার্কস কিন্তু 50-50 ছিল, কারণ হচ্ছে ওই এইচএসসি পরীক্ষা পুরোটা হয় নাই তাই। আচ্ছা। এর আগে কিন্তু এটা 75% আর হচ্ছে 25% ছিল। সো এবারও এটা 100ই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেটা আবার সেই আগের নিয়মে 75 আর 25 এ ব্যাক করতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে 75 তো এইচএসসি আর 25 হচ্ছে এসএসসি। আচ্ছা, ওদের বোঝার সুবিধার জন্য সো এখানে হচ্ছে তার মানে এসএসসি টাকে 5 দিয়ে গুণ করা হচ্ছে, 5 5 25, 5 5 এ আর 25, এইচএসসি টাকে 15 দিয়ে গুণ করা হচ্ছে, 5 15 75। 15 আশা করি হিসাবটা বুঝতে পারছো। সো 200 নম্বরের পরীক্ষা, 100 100 নম্বরটা যেটা নম্বর পরীক্ষা হচ্ছে দিবে MCQ, সেটা, হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে বাকি 100 নম্বর রেজাল্ট থেকে আসতেছে। সো ডেফিনেটলি এবার যেহেতু রেজাল্টটা পরীক্ষা দেওয়ার পর পাওয়া আর জিপিএরও হচ্ছে অনেক রকম ডিফারেন্স আছে, এইটা হয়তো ভালো একটা পার্থক্য তৈরি করতে পারে, তাই না? কারণ হচ্ছে যে 75 যখন আসতেছে 15 দিয়ে যখন গুণ দিচ্ছে, তখন 5 কে 15 দিয়ে গুণ দেওয়া আর 4.5 কে 15 দিয়ে গুণ দেওয়া, সেটাও কিন্তু মেডিকেলের জন্য বেশ ভালো একটা ডিফারেন্স। আচ্ছা, এখন রাহাত একটা জাস্ট হচ্ছে কোশ্চেন, যে কারো যদি সাপোজ বায়োলজিতে জিপিএ যেটা সেটা 4 আসলো না, 3.5 আসলো, সো তাদের এখন কেমন টার্গেট? মানে আমি বলতেছি না যে না মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না বা নেওয়াই উচিত, কিন্তু নেক্সট টার্গেট যদি বলি তাহলে কেমন করা উচিত? তাহলে মানে মেডিকেলের যারা প্রিপারেশন নিয়েছে তাদের তো আসলে ম্যাথের যে প্র্যাকটিসটা বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে, এগুলোর প্র্যাকটিসটা একটু কম থাকে। সো তাদের জন্য আমরা যদি ভালো ডিসিশন বলি যে তারা যদি কৃষি গুচ্ছের প্রিপারেশনটা নিতে পারে, তাহলে সময়টাও ভালো আছে, এবং ওইটার প্রিপারেশনটা দেখা গেছে কি অনেকটাই মেডিকেলের কাছাকাছি হয়। আবার হচ্ছে তোমার কিছু ভার্সিটির যে প্রিপারেশন আছে, যেমন জাহাঙ্গীরনগরের যেটা বায়োলজি যে অনুষদ আছে, ওইটাতে যদি পরীক্ষা দেয় তখনও দেখা যায় কি মেডিকেলের প্যাটার্নেই প্রশ্ন হয়। সো এই দুইটাকে যদি কেউ টার্গেট করতে পারে, আমার মনে হয় যে বেশ ভালো একটা কামব্যাক করার সুযোগ থাকে। আচ্ছা, সো এখন পর্যন্ত তো ডেট হচ্ছে মেডিকেলেরটা জানি আমরা, ঢাকা ভার্সিটির কোঅর্ডিনেটরটা জানি, আর বিউপিরও মনে হয় সার্কুলার দিয়েছে, বাট ওই শেষই গুচ্ছ বা এগুলো তো এখন পর্যন্ত এগুলো দেখা যায় যে পরীক্ষাগুলো বেশ ভালো একটা টাইম পরে যে হয়। আমার মনে হয় কি অ্যাটলিস্ট মেডিকেলের সার্কুলারটা আসা পর্যন্ত, সার্কুলার আসতে কিন্তু আসলে খুব বেশি সময় নিবে না, মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে সার্কুলার আশা করি চলে আসবে। আর ওদের এখানে বেশ কিছু তোমার কনফিউশন থাকে, যে হচ্ছে এবছর তো আমরা বিভিন্ন মৌখিক ভাবে অনেক ঘোষণা শুনতে পাচ্ছি যে জিকে নাম্বার বাড়তে পারে, অথবা এখানে মেন্টাল রিটেন হওয়ার একটা অ্যানাউন্সমেন্ট আবার চেঞ্জ হয়ে গেল রিটেন, ওইটার পাশাপাশি মেন্টাল এবিলিটির বা ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল কিছু কোশ্চেন অ্যাড করার কথাবার্তা চলতেছে, কিন্তু এগুলো এখনো রিটেন কোনো ডকুমেন্ট আসে নাই। তো আমরা আশা করি সার্কুলারটা আসলে
তো মেন্টাল এবিলিটি অ্যাড হবে কি হবে না এটা আমরা কনফার্ম ওদের সাথে তখন অ্যানাউন্স করে দিতে তো পারবো। তাহলে এখন পর্যন্ত এটাই বলা যায় যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা এট লিস্ট সার্কুলার আসা পর্যন্ত ওয়েট করো। যদি দেখো যে সার্কুলার অনুযায়ী তোমার ওই জিপিএ যেটা, যেমন অনেকেই এখানে বলতেছো যে বায়োলজি হচ্ছে যে আশানুরূপ আসে নাই বা 4 আসে নাই, বা জিপিএ হয়তো হচ্ছে পুরো 5 আসে নাই, কিছু একটা কম আসছে, ডেফিনেটলি আমি তো বললাম যে 15 দিয়ে গুণ হবে নাকি এবার হচ্ছে 10 দিয়ে গুণ হবে সেটা সার্কুলার আসার পর দেখা যাবে। বাট বুঝতেই পারতেছো হিসাবটা এরকম যে তোমরা নিশ্চয়ই এক্সপেক্ট করবে যার একটু রেজাল্ট খারাপ আসছে বা একটু কম আসছে জিপিএ, সে কিন্তু এক্সপেক্ট করবে যে হ্যাঁ 10 দিয়ে গুণ হলেই ভালো। আর যার হচ্ছে যে মোটামুটি ভালো হয়েছে সে এক্সপেক্ট করবে 15 দিয়ে গুণ হলে ভালো। বাট এটা তো আর আমাদের কারো হাতেই নেই। আমরা হচ্ছে যে সার্কুলারের জন্য ওয়েট করি, সার্কুলার অনুযায়ী যে এটা, আমার মনে হয় ওই সিদ্ধান্তটা তখন নাও। আপাতত যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষাটা সবার আগে হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে রেজাল্ট যদি খারাপ হয়, তুমি যদি স্যাড থাকো, একটু হচ্ছে যে মানে শোকে থাকো, এবং মনে হয় যে শোক এবং শখ দুইটাতেই যদি থাকো, মনে হয় যে না আজকের দিন পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না বা ভালো লাগতেছে না, সো তাহলে হচ্ছে যে সর্বোচ্চ আজকের দিন, মানে দিন তো পার হয়ে গেছে, আজকের রাত ঠিক আছে, ওকে ফাইন, তুমি হচ্ছে যে রিকভার করার জন্য টাইম নাও, কি কি করবা নিজে একটু প্ল্যান করো, এগুলো করতে পারো। বাট কালকে থেকে আমার মনে হয় যে মেডিকেলের পরীক্ষা যেহেতু আর 2 মাসও নাই পুরা, কালকে থেকে আবার পড়তে বসা উচিত। এবং হ্যাঁ, তোমার মেইন টার্গেট যেটা ছিল মেডিকেল বা ডেন্টাল, ওইটা ফোকাস করে পড়ো। বাকিটা সার্কুলার আসলে তখন আবার মডিফাইড ডিসিশন যদি নেওয়ার প্রয়োজন হয় তখন সেটা নিও। আচ্ছা, এটা তো হচ্ছে একটা পোল ছিল আমাদের মেশের গ্রুপে। তো আমরা কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, ক খ সবগুলোতে হচ্ছে একটু পোল নিয়ে দেখা ট্রাই করছে যে কোন সাবজেক্ট গুলাতে হচ্ছে যে সবচেয়ে কম এ প্লাস মিস হয়েছে। সো এখানে যদি দেখা যাচ্ছে কেমিস্ট্রি, ম্যাথে হচ্ছে সবচেয়ে বেশি, কম হচ্ছে সবচেয়ে কম কেমিস্ট্রি, সবচেয়ে কম। আচ্ছা, আর হচ্ছে ইংলিশেও দেখা যাচ্ছে অনেকের বেশি। এই ইংলিশের ডাটাটা আবার আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে, ইউনিভার্সিটি দুইটার জন্য ওইটার জন্য হচ্ছে যে এটা কিন্তু অনেকটা সিমিলার, আমি একটু আগে দেখতেছিলাম ইঞ্জিনিয়ারিং এও মানে সবগুলা গ্রুপেই, তাই না? ইংলিশে হচ্ছে সবচেয়ে বেশি এ প্লাস মিস হয়েছে এবার। আচ্ছা, সো এবার যদি আমরা ঢাকা ভার্সিটির কোঅর্ডিনেটরের কথায় আসি, আমরা হচ্ছে যে লেটেস্ট ইয়ার গুলাতেই ফোকাস করি আগে। দেখা যাচ্ছে যে এখানে এসএসসি এর ন্যূনতম 3.5 আর এইচএসসি এর হচ্ছে 3.5, 4 সাবজেক্ট সহ, 4 সাবজেক্ট সহ। আচ্ছা, এবং টোটাল কম্বাইন হচ্ছে যে 8, এবং আসন সংখ্যা তো 1896। রোজেন যদি ওদের সুবিধার জন্য মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, ওই যে রাহাত যেমন বললো যে 100 নাম্বারের ব্যাপারটা তুমি যদি একটু বলতে। আচ্ছা, এইখানে থাকতেছে জিপিএর ব্যাপারটা যদি একটু বলি, আগের বছর ছিল 20 আর কি, এসএসসিটাকে আমরা এখানে হিসাব করা হয়েছে 2 দিয়ে গুণ করা, 5 দুগুণে 10, এইচএসসি টাও সেম 5 দুগুণে 10, 10 10 20, টোটাল 120 এ পরীক্ষা, টোটাল 120 এ আর পরীক্ষা। এর মধ্যে ওই যে 60 এমসিকিউ 40 60 এমসিকিউ 40 হচ্ছে রিটেন, আর এমসিকিউ 60 এর মধ্যে 15 থাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, আর আরেকটা যদি বলি রিটেন থাকে প্রত্যেকটার জন্য 10 করে আর কি। হ্যাঁ, এরকম করে ছিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্টের কথা যদি বলি, যে এসএসসি আর এইচএসসি তে ছিল হচ্ছে 3.5 করে আগের বছর পর্যন্ত আর কি, আর সব মিলে ছিল 8। তো এখন যদি অনেক সময় কোশ্চেন আসে যে ভাইয়া বেশ অনেকগুলো কোশ্চেন চলে আসছে অলরেডি, যে আমার যদি আরেকটু কম আসে রেজাল্ট, আমি সেই ক্ষেত্রে কি করবো ভার্সিটির ক্ষেত্রে। সো দীপ্র যদি একটু আইডিয়া দাও যে কি করা যায়। মানে কারো যদি হচ্ছে একটু কম আসে রেজাল্ট, যে 3.5 থেকে 3.5 না 3.5 না, ওভারঅল যদি 8 এর কম যদি আসে, যে 7.5 যদি আসে। সো এইখানে ওই ভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে সত্যি একটা কথা বলি যে দেখো, এইখানে তুমি যদি সিট সংখ্যা দেখো 1896, এবং দেখা যায় যে যারা চান্স পায় বলতে কি ওয়েটিং থেকে তো অনেক টানে, মোটামুটি দেখা গেছে যে 4-5 হাজার পর্যন্ত টানে ওয়েটিং থেকে, এরকম। কারণ ওই যে লাস্টের কিছু সাবজেক্ট থাকে, ওইগুলো দেখা যায় যে লাস্টের দিকে ভর্তি হতে দেরি হয়, বা হচ্ছে বারবার ওয়েটিং লিস্ট দেওয়ার পর তারপর যে হচ্ছে ভর্তি হয়। এখন আমার কথা হচ্ছে যে আলটিমেটলি তোমার গোলটা কি? তোমার গোল কি হচ্ছে যে তুমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বসতে চাও নাকি ঢাকা ভার্সিটিতে ভর্তি হইতে চাও? দুইটা কিন্তু আলাদা জিনিস। সো দেখো, সিট হচ্ছে 2000-এরও কম, আর আমরা একটু আগে জিপিএ 5 এর যে পরিসংখ্যান দেখে আসছি, এইটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে জিপিএ 5 হচ্ছে মোটামুটি দেখো এক একটা বোর্ডে দেখতে পাচ্ছি 1000, 1000, 2000, 6000, 6000, 2000, 5000 এরকম। হ্যাঁ, শুধু ঢাকার আছে 26,000 আর 10,000। সো ওই হিসাবে দেখো, মানে আপসেট হওয়ার যে জায়গাটা, ডেফিনেটলি তুমি যদি একটা কিছুর প্রিপারেশন নিয়ে আসো এবং এই কয়দিন পর প্রিপারেশন নেওয়ার পর এসে যদি দেখো যে পরীক্ষায় বসতে পারবে না, সেটা ডেফিনেটলি খারাপ লাগার মতো বা আপসেট হওয়ার মতো। বাট এই যে আমরা যে সিট সংখ্যা দেখতেছি বা যেই পরিমাণ হচ্ছে যে কম্পিটিশন, প্রত্যেক বছর কিন্তু ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা হওয়ার পর একটা জিনিস দেখা যায় যে এত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে বা এই টাইপ, অর্থাৎ সর্বোচ্চ 10% বা 12% এলিজিবল ছিল হচ্ছে যে পরীক্ষায় বসার জন্য, কিন্তু এই পরীক্ষায় বসার পর সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারা তো মানে এই 2000-এর মধ্যে থাকা, বা ধর ওয়েটিং থেকে টেনে 4-5 হাজার সহ টানলে ওইটার মধ্যে থাকতে পারে এক জিনিস। বাট যেটা বলা হচ্ছে যে পাস করার জন্য যে মিনিমাম মার্কসটা লাগে, বা ওই যে এমসিকিউতে একটা মিনিমাম মার্কস পাওয়ার পর রিটেন খাতা দেখা হয়, সো ওইটার যে ব্যাপারটা, এটাই তো অনেকে মিট করতে পারে না। আমি বলতেছি না যে না, তুমি যদি এইচএসসি তে এত খারাপ করো তুমি ওইটা পারতে না বা পারবে না, সেটা না। কিন্তু আমার মনে হয় যে ঢাকা ভার্সিটি ছাড়াও অন্যান্য ভার্সিটি গুলো তো আছে, বা স্পেশালি বলো
জিএসটির কথা যদি বলি, কৃষিগুচ্ছর কথা যদি বলি, এগুলোতেও কিন্তু সাবজেক্ট হচ্ছে যে কম না। এখন তোমার গোলটা যেটা, তুমি ওইভাবে একটু না সময়ের উপর ভিত্তি করে এটা মডিফাই করা লাগে। মানে আমরা হচ্ছে যে আজকে থেকে 1 বছর আগে যেটা চিন্তা করছি, দেখবা টাইমের সাথে যত চেঞ্জ হয়, অনেকে কিন্তু এরকম আছে যে ফার্স্ট ইয়ারে থাকতে চিন্তা করছিল যে না ঠিক আছে পরীক্ষা মানে ফার্স্টে কলেজে উঠছি, ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে যে অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি বা ধরো বুয়েট, এরকম চিন্তা করছে। ফার্স্ট ইয়ারের টাইমটা যাওয়ার পর দেখছে যে না অনেক কিছু হচ্ছে মন মতো হচ্ছে না, তখন একটু প্ল্যান চেঞ্জ করছে। দেন এইচএসসি সময় এসে প্ল্যান চেঞ্জ করছে, এখন রেজাল্টের পর আবার প্ল্যান চেঞ্জ করা হবে। সো এই ইম্প্রোভাইজ করাটা জরুরি, যে না ঠিক আছে এখন একটা জিনিস আমি যেমন প্ল্যান করছিলাম ওইভাবে হয় নাই, তাহলে আমার নতুন প্ল্যান কি হতে পারে সেটা। সো এটাই বলতেছি যে ঠিক আছে ঢাকা ভার্সিটির কোঅর্ডিনেটের জন্য টোটাল 8 লাগে তো, এবং এটা আসলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট তাও আমরা কিছু নির্দিষ্ট করে বলতেছি না। সার্কুলার দিক দেখা যাক, যদি 8 থেকে কিছু কমায় সেটাও দেখা যাবে, আর যদি সেম রাখে সেটাও দেখা যাবে। বাট আমরা আসলে যেটা বললাম যে এইভাবে ডিরেক্ট কমেন্ট করা সম্ভব না। বাট আমার কথা হচ্ছে ওইটাই, মেডিকেলেরটার জন্য যেমন বললাম ঢাকা ভার্সিটির জন্য, মানে তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, বা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, সবগুলোর জন্য প্রিপারেশনের যে সিস্টেমটা সেটা তো সেমই। হ্যাঁ, ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটা যদি বলি এমসিকিউ আর রিটেন মিলে ডেফিনেটলি অন্যগুলোর তুলনায় হয়তো একটু স্ট্যান্ডার্ডটা হাই থাকে, বাট আদারওয়াইজ কিন্তু প্রিপারেশন যে সাবজেক্টে নিবা বা যেভাবে নিবা সবকিছু মডুলার সেম। সো আমি ওইটাই বলতেছি যে তোমার কি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলা, এরপর চান্স পাও নাই, সেটা কি তোমার টার্গেট, নাকি হচ্ছে না ঠিক আছে ঢাকা ভার্সিটিতে এবার পরীক্ষা দিতে পারলা না, রেজাল্ট হচ্ছে যে তোমার আশানুরূপ হয় নাই, কিন্তু তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করলা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলে হয়ে গেল, বা রাজশাহীতে পরীক্ষা দিলে হয়ে গেল, চট্টগ্রামে পরীক্ষা দিলে হয়ে গেল, বা কৃষিগুচ্ছ কোনোটাতে দিলা হয়ে গেল। সো এইটা হচ্ছে তোমার টার্গেটটা থাকা উচিত। বা ইভেন এটাই হতে পারে যে ধরো তুমি সাস্টে পরীক্ষা দিছো, সাস্টে তোমার হয়ে গেল, হয়তো সাস্টের যে ক্রাইটেরিয়া সেটার সাথে তোমার মিললো। তো এটাই বলতেছি যে বলা যায় না যে কোন ইউনিভার্সিটির সাথে মিলতেছে, বাট একটা কথা একটু বলি, এটা সবার জন্যই, মোটামুটি যারা রেজাল্ট ভালো করছো বা যারা রেজাল্ট আসানোর হয় নাই সবার জন্যই, যে অ্যাডমিশন টেস্টের সময় এসে ওই খুব একটা চুজি হওয়া যাবে না। চুজি হওয়া বলতে কি বুঝাচ্ছি, যে না এই ইউনিভার্সিটি তো ভালো না, বা আমি তো ভাবছি আমি এটাতেই পড়বো, বা পরীক্ষা দিলে এটাতেই দিব, এটাতে অ্যাপ্লাই করবো না, ওইটাতে অ্যাপ্লাই করবো না। ইনফ্যাক্ট এইচএসসি রেজাল্ট যাদের ভালো হয়েছে বা খুবই ভালো হয়েছে তাদের জন্য আরো ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে না আমার তো এইচএসসি রেজাল্ট এত ভালো হয়েছে, যে বছর এত কম মানুষ জিপিএ 5 পেয়েছে, এত কম মানুষ পাস করছে, সেই বছর আমার হচ্ছে রেজাল্ট এত ভালো হয়েছে, আমার তো চিন্তা করার কিছু নেই। তোমার চিন্তা করার আছে, অনেক কিছুই আছে। এই যে ধরো যে কথাবার্তাগুলো আমরা বলতেছি সেগুলো শুনে বা না শুনে, হ্যাঁ, কেউ ধরো সেলফ মোটিভেটেড হয়ে, এমন অনেকেই আছে যারা রেজাল্ট আসানোর না হওয়ার পরও অনেক ভালো মতো প্রিপারেশন নিতে পারবে, এমন অনেকেও কিন্তু আছে। সো জিনিসটা হচ্ছে কি, দিন শেষে তোমার টার্গেট কি সেটা কিন্তু তোমার উপর। যে তোমার টার্গেট যদি থাকে যে না বুয়েট ক্র্যাক করার, ডেফিনেটলি প্রিপারেশন একটু নিতে হবে। ঢাকা ভার্সিটি ক্র্যাক করার ইচ্ছা ছিল, ঠিক আছে, ঢাকা ভার্সিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার হয় নাই বা মিলে নেই, ওকে ফাইন। তাহলে এবার চিন্তা করো যে না ঠিক আছে এই সেম প্রিপারেশনে এতদিন যা নিয়ে আসছো এটা দিয়ে অল্টারনেট আর কি করা পসিবল। আচ্ছা, এখানে আমি একটা রিলেভেন্ট কোয়েশ্চেন পাই রাহাত, তোমার কাছে আবার আসতেছি, যে ঢাকা ভার্সিটি কোঅর্ডিনেটর যারা প্রিপারেশন নিছে, অনেকে হচ্ছে যে এরকম একটা ডিসিশন নেয় যে তাহলে কি মেডিকেলের প্রিপারেশন এখন নিব নাকি। হ্যাঁ, মানে সেটা দেখা যায় যে অনেকে ভাবে যে না ঠিক আছে এতদিন প্রিপারেশনের পর, সেটা খালি আমি রেজাল্টের জন্য বলতেছি না, অনেকের ওই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে কষ্ট হয়, এই জন্য এই সময় এসে সুইচ করার সিদ্ধান্ত নেয়। সো তোমার মতে এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কোনো সাজেশন আছে? যদি হচ্ছে ফুল সিলেবাসটা কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু মানে প্রিপারেশনটা নিতে পারে। আর যারা এটা চিন্তা করতেছে তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, মেডিকেলের পরীক্ষা কিন্তু আসলে ফুল সিলেবাসে হয়, এবং এটা কিন্তু এমন না যে শর্ট সিলেবাসকে ফোকাস করে প্রশ্ন করা হয়, প্রশ্নটা কিন্তু ফুল সিলেবাসের উপর থেকেই করা হয়। এমনও দেখা গেছে যেমন গত বছর শর্ট সিলেবাসে একটা পার্সেন্টেজ তো ছিল, টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। যেমন যদি শেয়ার করি, ওরা রিলেট করতে পারবে, ফার্স্ট পেপার কেমিস্ট্রি থেকে 6টা প্রশ্ন আসছে হচ্ছে প্রথম অধ্যায় আর শেষ অধ্যায় থেকে, মানে কর্মমুখী আর ল্যাবরেটরি থেকে তিনটা 6টা প্রশ্ন চলে আসছে। সো তুমি যদি এগুলা কভার করতে পারো, তুমি প্রিপারেশন নিতে পারো। কিন্তু সময় তো আসলে বেশি নাই, মোটামুটি 55 বা 54 দিনের মতো সময় আছে। তো এই সময়টাকে তুমি বেস্ট ইউটিলাইজ করতে পারলে তোমার দ্বারা প্রিপারেশন নেওয়া সম্ভব। আর তোমাকে মাথায় রাখতে হবে এই সময়ের মধ্যে তোমাকে ফুল সিলেবাস কভার করতে হবে এবং জিকে কভার করতে হবে। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে মেইন অ্যাডভাইস ওইটা, যে ডে ওর প্রিপারেশন নিতে পারতেছি না, এটা এরপর অনেকে একটা ভুল করে বা মিস্টেক করে যে মেডিকেলের প্রিপারেশন নেওয়া মনে সহজ। আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না, এত সহজ না, যেহেতু ফুল সিলেবাসের ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার তো আছে, তাইলে যারা ওই যে এইচএসসি পরীক্ষার পর থেকে মেডিকেলের প্রিপারেশন এখন নিচ্ছে পর্যন্ত তারা কি করছে, তাহলে তারাও তো পড়ছে, তারা তো শর্ট ফুল দুইটা মিলেই পড়ছে। সো মানে ডিসিশন নেওয়াটা ডেফিনেটলি তোমাদের হাতে। আমরা যেটা করতে পারি বড় জোরে গাইডলাইনটা দিতে পারি বা পথ দেখাতে পারি যে কোন পথে গেলে কি হইতে পারে, বাকিটা হয়েছে পথ তুমি চুজ করবা, এন্ড হচ্ছে যে তোমার যে ডেস্টিনেশন সেটা তুমি পৌঁছাবা। আচ্ছা, আমরা হচ্ছে সেম একটা জিনিস হচ্ছে আমাদের এটা ভার্সিটি কোর গ্রুপেরটা, তাই না? আমরা দেখতেছি এখানে ইংলিশ 23%, আচ্ছা বাংলা হচ্ছে 14, ম্যাথ হচ্ছে যে 18। সো মোটামুটি এই সাবজেক্টগুলোতে হচ্ছে বেশ ভালোই মিস গেছে। আমরা এগুলো দেখাই যে কারণে যে ওই যে এক একটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া,
সেটা থেকে একটা আইডিয়া পাওয়া যায় না, যদি থাকে না যে ইংলিশ সহ বা ইংলিশ ছাড়া এই ধরনের কিছু রিকোয়ারমেন্টের ব্যাপার যে থাকে, সেখানে যদি কিছু অ্যাডজাস্টমেন্ট হয়। এবার তাহলে আমরা চলে যাচ্ছি ঢাকা ভার্সিটি খ ইউনিটের জন্য বাবলার কাছে। তুমি যদি একটু ওভারঅল, মানে এখানে তো আসলে খ ইউনিটের কথা বললে সায়েন্সের কথাও চলে আসে, আর্টসের কথাও চলে আসে, কমার্সের কথা চলে আসে। এখানে আমি হচ্ছে যে রেজাল্ট নিয়ে তো বলবা, ওদের জন্য তো গাইডলাইন থাকবেই। আরেকটা জিনিস ওই যে যেহেতু এখন ওদের মধ্যে সুইচ করার প্রবণতাটা অনেক বেশি, তোর হাতের কাছে যেমন যে কোয়েশ্চেনটা ছিল এটা তোমার কাছেও থাকবে। সায়েন্সের কেউ যদি এখন চিন্তা করে যে না ঠিক আছে আমার হয়তো জিকে টিকে একটু ভালো আছে বা হয়তো সম্ভব, খ ইউনিটের প্রিপারেশন যদি নিতে চায় ওভারঅল, সেটা যদি একটু বলো। প্রথমত খ ইউনিটের যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের জন্য খ ইউনিটে খুব বেশি চিন্তা করার কিছু নাই। এখানে বারটা খুব মানে লো থাকে আর কি। আমার এসএসসি এইচএসসি দুইটাতে যদি মানে ইন্ডিভিজুয়ালি 3 থাকে আর টোটাল যদি আমার হচ্ছে 7.5 থাকে, তাহলে হচ্ছে আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা, তারা পরীক্ষা দিতে বসতে পারে। সায়েন্সের জন্য বারটা 3.5 ইচ আর টোটাল হচ্ছে 8। তো আমি গ্রুপে আমরা যে পোল, সেই পোলের রেজাল্টে দেখতে পেরেছি যে মোটামুটি হিউম্যানিটিসের যারা স্টুডেন্ট বা সায়েন্সের যারা স্টুডেন্ট সবারই মোটামুটি 3 আছে বা 3.5 আছে, যাদের রেজাল্ট খারাপও হয়েছে, আর যারা ভালো করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার মানে তোমাদের সায়েন্সের স্টুডেন্টের মতো এই টেনশনটা নাই যারা খ ইউনিট প্রিপারেশন নিতে চাচ্ছ যে আমি আসলে পরীক্ষায় দিতে বসতে পারবো কিনা। এটা মোটামুটি যারা একটা রেজাল্ট করেছো মোটামুটি সবাই পরীক্ষা দিতে বসতে পারবে যদি দুইটা মিলে 7.5 থাকে। এখন কথায় আসি, সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা খুব বেশি ডিফিকাল্ট, যে আমি আসলে সারা জীবন সায়েন্স পড়ে আসছি, হুট করে এখন আমি আর্টসের সাবজেক্ট, হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে পড়তে যাবো কিনা। আমিও সায়েন্স থেকে পড়ে আসা স্টুডেন্ট, আমিও একটু আগে একটা ভিডিও করলাম তোমাদের উদ্দেশ্যে, সেখানে এই কথাটাই বলছিলাম যে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি আমি নটরডেম কলেজ থেকে, আমার তারপরে পরীক্ষা শেষ হওয়ার পরে সাথে সাথে আমি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব প্রিপারেশন নিতে বসে গেছিলাম। অ্যান্ড আমি জীবনে কলেজ লাইফে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের চ্যাপ্টারও খুলে দেখি নাই, কেমিস্ট্রির জৈব যৌগ চ্যাপ্টারও খুলে দেখি নাই। তারপর একটা সবার ভেতরে কনফিডেন্স কাজ করে যে চেষ্টা করলে কে না পারে। কতজনের কাছে শুনছি 3 মাস পরে কতজন চান্স পায়, আমি 2 বছর পড়ি নাই, 3 মাস পরে তো চান্স পাওয়া সম্ভব। হুট করে যখন রেজাল্ট দিল, নটরডেমে 2000 জনের ভিতরে 1900 জনই এ প্লাস পাইছে, 100 জন পায় নাই, আই ওয়াজ ওয়ান অফ দেম, 4.92 ছিল। ওই টাইমে যে রিয়েলাইজ করলাম যে না আমাকে দিয়ে আসলে বুয়েট সম্ভব না, মেডিকেল সম্ভব না, ইভেন ভার্সিটি ক হয়তো সম্ভব না, সবচেয়ে ইজিয়েস্ট অপশন কি আমার জন্য এখন ভার্সিটি। আমাদের সময় ডি ইউনিট ছিল সায়েন্সের যারা, এখন সেটা তো মার্জ হয়ে বি ইউনিট হয়ে গেছে। এখন চিন্তা করে দেখো, আমি যদি সামহাউ জিপিএ 5 পাইতাম, আমি কিন্তু কোচিংটা ইঞ্জিনিয়ারিং এর করতাম বা মেডিকেলের করতাম, দিন কি হইতো, না বুয়েটে চান্স পাইতাম, না মেডিকেলে চান্স পাইতাম, ভার্সিটি ক হইতো না, ডিও হইতো না। একটু আগে এই কথাটাই বলতেছিলাম যে আমার টার্গেট কি পরীক্ষা দিতে পারা, মানে তখন তো বুয়েটে বা মেডিকেলে পরীক্ষা দিতে পারতা, কিন্তু চান্স হয়তো হইতো না, কিন্তু এদিকে এই প্রিপারেশনটা নেওয়ার কারণে হয়ে গেছে। আরেকটা কোশ্চেন একটু করে রাখি, ওই টাইমটা কেমন ছিল তোমাদের সময় রেজাল্ট দেওয়ার পরীক্ষা হওয়ার মধ্যে? আমাদের সময় রেজাল্ট দেওয়া পরীক্ষার ভেতরে 1.5 থেকে 2 মাসের মতো সময় ছিল। তার মানে মোটামুটি ওদের মতোই একটা আইডিয়া করা যায়। এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে ওই টাইমে আমি এটা চিন্তা করতে যাই নাই যে আমি সারা জীবন সায়েন্স পড়ে আসছি, এখন কি করব জীবনে। অনেকে অনেক কথাই বলবে, তো দিন শেষে আসলে ক্যারিয়ার তুমি যেখান থেকেই পড়াশোনা করো না কেন, ভালো রেজাল্ট করতে পারলে, পড়াশোনা করলে সব জায়গা থেকেই ভালো করা সম্ভব। ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে পড়লেই যে তুমি একদম ক্যারিয়ার সেট হয়ে গেছে এমন না। আবার সোশ্যাল সায়েন্স বা বিজনেস গ্র্যাজুয়েটরা অনেকে দেখা যাচ্ছে যে পড়াশোনা করে ভালো করছে। তো আশেপাশে মানুষ কি ভাবছে এটা ভাবার দরকার নেই, রাদার ফোকাস করো। এবার কথা আসছি প্রিপারেশনের বিষয়টা, যে হুট করে আমরা সায়েন্সে পড়াশোনা করে এখন বাংলা ইংলিশ জিকে পড়া কি সম্ভব কিনা। 3টা সাবজেক্টই বাংলা ইংলিশ জিকে, তার ভিতরে 2টা সাবজেক্টের সাথে তোমরা অনেকটা বেশি অ্যাফিলিয়েটেড। যেমন বাংলা ইংলিশ তোমরা এইচএসসিতে পড়ে আসছো, তোমার টেক্সট বই পড়লে অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা, যে গ্রামারের যদি বেসিক থাকে ওখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবা। বাকি থাকে জিকে, যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে আসতেছিল তাদের তো জিকেও মোটামুটি একটু পড়া হয়ে গেছে। যারা পড়াও নাই কখনো, এই টাইমে সব পড়তে যেও না। আমি একটা কথা সবসময় বলি, এখানে নিজের লিমিট সেট করতে হবে। আমি 1.5 মাস প্রিপারেশন নিয়ে চান্স পাইছি, কিন্তু আমি টপ করি নাই, আমি ফার্স্ট সেকেন্ড হই নাই। ওই 1.5 মাস পরে কেউ ফার্স্ট সেকেন্ড হইতে পারে না। আমার টার্গেট কখনোই ছিল না আমার ল পাইতে হবে, আমার ইকোনমিক্স পাইতে হবে বা আমার আইআর পাইতে হবে। আমার কথা যে আমার একটা সিট দরকার আপাতত। তো ওইটা তোমাকে ডিসাইড করতে হবে যে আমি সারা জীবন পড়াশোনা করি নাই, 3 মাসে এসে একদম অসাধ্য সাধন করে ফেলা সম্ভব না। এখানে একটু মাটিতে পা রাখা উচিত, আত্মবিশ্বাস থাকা ভালো, বাট খুব বেশি ফ্লোট করা উচিত না এই সময়। তো এই সময় তুমি একটা টার্গেট সেট করো, যে টার্গেটটা তোমার কাছে অ্যাচিভেবল মনে হচ্ছে। ওই তাই জিকে বই খুলে প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়ে, যতটুকু পড়লে আসলে চান্স পাওয়া যায়, আমরা যেভাবে গাইড করছি আমাদের ভার্সিটি ক প্রোগ্রামে, ভার্সিটি খরচে প্রোগ্রাম আছে, অ্যাডমিশন প্রোগ্রাম, সেখানে যে আমরা লিমিট করে দেই যে তোমাদের বই সব পড়তে হয় না। কিছু বইয়ের 70% পার্ট থাকে যেখান থেকে 20% কোয়েশ্চেন আসে, আর 30% পার্ট থাকে যেখান থেকে আমাদের 80% কোয়েশ্চেন আসে। ওইগুলো এম করতে চাও, 100তে 100 পাওয়ার দরকার নেই। তোমাদের জাস্ট বলে রাখি, বি ইউনিটে চান্স পাওয়ার জন্য 100-র ভিতরে 65 মোর দ্যান ইনাফ। আর তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও মোটামুটি 70-72% ইনাফ। তার মানে তোমার 30-32 নাম্বার না পাইলেও হয়। বেছে বেছে পড়লেই অল্প সময় বেশ ভালো করতে পারে সায়েন্সের স্টুডেন্টরা। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা
কলেজ লাইফে এত বেশি পড়া পড়ে আসে, ওদের কাছে খুব একটা বার্ডেন মনে হওয়ার কথা না। বাংলা ইংলিশে খুব বেশি চাপ থাকে না, জিকে মনে রাখার মতো বিষয়। একটু যদি চর্চা করতে থাকে, আমার মনে হয় 1.5 মাসে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। আমি যদি একটু পরের স্লাইডে চলে যাই ভাইয়া, রেজাল্ট দেখছিলাম যে মাশাল্লাহ আমাদের সাথে যারা স্টুডেন্টরা পোলে পার্টিসিপেট করেছে 36% জিপিএ 5 অ্যান্ড 3.5 এর উপরেই মোটামুটি সবাই আছে, তার নিচে খুব অল্প কিছু স্টুডেন্ট আছে। অ্যান্ড তোমাদের যদি নিচে যাদের মানে পোলের যারা পার্টিসিপেট করেছো তাদের যদি এসএসসিতে ভালো নাম্বার থাকে, ভালো জিপিএ থাকে, তাহলে তোমরাও কিন্তু ঢাবি বি ইউনিটে বসতে পারতেছো। এখানেও প্রত্যেক বছর জিপিএর নাম্বারটা ফ্ল্যাকচুয়েট করে। আমাদের সময় এই নাম্বারটা ছিল 80 নাম্বার, পরবর্তীতে 20 নাম্বার হয়ে গেছে। এটা চেঞ্জ হইতে পারে, 10 নাম্বার দিতে পারে, 20 নাম্বার দিতে পারে। একটা কথা ভাইয়াদের সাথে আমিও রিপিট করতে চাই যে রেজাল্ট এবার তোমার একার খারাপ হয়নি, সবার রেজাল্ট খারাপ হয়েছে। এই রেজাল্টটা তোমাদের একদম ন্যাচারাল রিফ্লেকশন, তোমরা যেমন পরীক্ষা দিয়েছো তেমন, তোমাদের প্রতি কোনো করুণা করা হয়নি, এক্সট্রা নাম্বার দেওয়া হয়নি। তো ডেফিনেটলি হয়তো জিপিএর নাম্বারে শিথিলতার সুযোগ হয়তো আসতে পারে। আর শুধু তো বি ইউনিট বলতে আমরা ভার্সিটি মানে ঢাকা ভার্সিটি বি ইউনিট না, জাহাঙ্গীরনগর এরকম 2টো ইউনিট আছে, বিউপিতে FA+S আছে, F+S আছে, তারপরে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি সহ অসংখ্য ইউনিভার্সিটি আছে যেখানে বাংলা ইংলিশ জিকে প্রিপারেশন নিয়ে বেশ ভালো ভালো সাবজেক্টে তোমাদের জন্য পড়ার সুযোগ আছে। তো মোটামুটি একটা জিপিএ নিয়েও তোমরা এসব পরীক্ষায় বসতে পারবা, এবং জিপিএ এর জন্য যে নাম্বারটা তোমার কমে আসবে এটা খুব বেশি ইম্প্যাক্ট তোমার জন্য ফেলবে না। লাস্ট কথা বলে শেষ করব, প্রত্যেক বছর বি ইউনিটের টপার যারা, তাদেরও একটু রেজাল্ট চেক করবা। জিপিএ 5 পাওয়ার টপার আমরা খুব কম দেখেছি, তারা 4.8 4.7 পেয়ে আসলে টপ করে। ইভেন যারা চান্স পায় এমন স্টুডেন্টও আছে, আমাদের টিচারদের ভেতরে এমন অনেকে আছে যারা 3.8 পেয়েছে, কিন্তু তারপর ঢাকা ভার্সিটি বি ইউনিট বা ডি ইউনিটে চান্স পেয়েছে। তো এখানে বেশ কম জিপিএ নিয়েও ভালো করার সুযোগ আছে যদি তুমি চেষ্টা চালায় যাও। আল্লাহ ভরসা, তোমাদের জন্য শুভকামনা। আচ্ছা, সো এবার আমরা চলে আসি যেটা নিয়ে এতক্ষণ পর্যন্ত অনেক অনেক কমেন্ট, অনেক অনেক রিকোয়েস্ট ছিল, এবং ডেফিনেটলি আনডাউটেডলি হচ্ছে যে ক্রাইটেরিয়ার স্ট্রিক্টনেসের দিক থেকে সবচেয়ে বেশি কথা বলি ইঞ্জিনিয়ারিং বা স্পেসিফিক্যালি বুয়েটের কথাটাই কিন্তু চলে আসে। সো আমরা যদি একটু খেয়াল করি যে স্পেশালি 22, 23, 24 সালের, আচ্ছা আসলে একটা সবাই বলি 21, 22, 23, 24 এই 4টা বছরের যদি আমরা খেয়াল করি, এইচএসসিতে জিপিএ 5 চাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু মোটামুটি হচ্ছে যে এটা ফিক্সডই থাকে, ঠিক আছে। এখন মানে দেখবা যে জাস্ট 2019 সালে তখন হচ্ছে যে দেখা যাচ্ছে এইচএসসিতে 4.5 এরকম একটা ব্যাপার ছিল। এছাড়া কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে যে রিসেন্ট ইয়ারগুলোতে 5 করে চাইছে। আচ্ছা, এটার সাথে কম্পেয়ার করার জন্য 21, 22, 23, 24 তো এগুলোতে 5 করে চাচ্ছে, আর 19 হচ্ছে 4.5 ছিল। আমরা একটু এটা যদি একটু কম্পেয়ার করে দেখি এখানে জিপিএ 5 এর সাথে, তাহলে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। এটার সাথে যদি কম্পেয়ার করি 21, 22, 23, 24-এ দেখা যাচ্ছে যে জিপিএ 5 এর সংখ্যা কিন্তু প্রচুর ছিল, এবং 19-এ দেখা গেছে যে জিপিএ 5 এর সংখ্যা 47,286, এবং 25-এ 70,000 বা 69,000 এরকম। সো মোটামুটি একটু কাছাকাছি আছে। আমরা বলতেছি না যে কাছাকাছি আছে দেখি এবারও 5 থেকে নামাই ফেলবে, কারণ অনেক বছর ধরে, কারণ দেখো এখানে 69,000-এর মতো হচ্ছে যে আমার জিপিএ 5 পাইছে, আর আসির বইটা প্রিলি গত বছরগুলোতে কেমন দিতে পারছে, 18,000 থেকে হচ্ছে 24,000 এরকম হচ্ছে যে বইটা প্রিলি দিতে পারছে। সো দেখাই যাচ্ছে যে এতটুকু জিপিএ 5 পাওয়া মানুষের মধ্যেও কিন্তু তোমার খুব সুন্দর মতোই বুয়েটের প্রিলির জন্য যে কয়জনকে দরকার হয় তাদেরকে সিলেক্ট করে নেওয়া সম্ভব। এই জন্য না এখন এইভাবে বলা সম্ভব না যে না ঠিক আছে এবার ক্রাইটেরিয়াগুলো শিথিল হইতে পারে। বাট এই ক্ষেত্রে যদি আসি, এবার যদি চলে আসি আমাদের এই যে মার্কসের ক্ষেত্রে, ধরো পিসিএম এর ক্ষেত্রে জিপিএ 5 পাওয়ার যে ব্যাপারটা, এটা মোটামুটি ফিক্সড করে দেয়। দেন ওই যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 পাইছে সবাই হচ্ছে অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পর তাদের মধ্যে থেকে আবার পার্সেন্টেজ অনুযায়ী করা হয়। যেমন হচ্ছে আসলে গত বছরেরটা খেয়াল আছে কেমন ছিল যারা হচ্ছে পরীক্ষা দিতে পারছে? এক্সাক্ট ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে মোটামুটি একটা কত 80+ এরকম মার্কের ক্রাইটেরিয়া ছিল আর কি। কোন এক বছর অনেক বেড়ে গেছিল, 90% 93% ছিল, ওইটা মানে 21 বা 22 সালের দিকে। হ্যাঁ হ্যাঁ, যখন আর কি ওই যে পরীক্ষা সবগুলা ওইভাবে ইয়ে হয়নি। সো দেখো এই জিনিসটা যেটা হচ্ছে যে আমরা তো এখনো জানি না যে পার্সেন্টেজ হচ্ছে যে কেমন আসছে। সো বুয়েটের ক্ষেত্রে যদি বলি জিপিএ 5টা মোটামুটি মনে হচ্ছে যে এটা যেমন 21, 22, 23, 24 সালে হয়ে আসছে ওইটা রাখতে পারে, কারণ আমি যে নাম্বারটা দেখালাম এইটা চেঞ্জ হবে নাকি এটা আসলে এখন ওইভাবে বলা যাচ্ছে না। বাট এখানে যেটা হইতে পারে ওই যে পিসিএম এ তোমার হচ্ছে যে 5 করেই চাইলো, কথার কথা ধরো 5 করেই যদি চায়, বাট ওই যে অ্যাপ্লাই করার পর লোয়েস্ট মার্কস কত পেয়ে হচ্ছে যে পরীক্ষা দিতে পারতেছে সেটা ডিপেন্ড করে। ধরো 18,000-কে প্রিলিতে বসতে দিবে, সো 17,999 যে বা হচ্ছে একদম 18,000তম যে তারা কত পাচ্ছে সেই অনুযায়ী ঠিক করা হয়। আচ্ছা ধরো এই বছর হচ্ছে 84% হয়েছে, আরেক বছর হচ্ছে দেখা গেছে 91% হয়েছে, এরকম। গত বছরটা মনে হয় 84-85 এরকম একটা পার্সেন্টেজ ছিল পিসিএম এর ক্ষেত্রে। সো এখানে যে ব্যাপারটা বলতে যাচ্ছি
যে ডেফিনেটলি হিসাবটা আবারও শুরু থেকে বলতেছি, রেজাল্ট খারাপ হয়েছে মানে পাশের হার কমছে, পাশের হার কমছে মানে হচ্ছে যে জিপি5 কমছে, তার মানে গোল্ডেন কমছে, তার মানে পিসিএম এ মোট মার্কস কমছে। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। সো পিসিএম এ যাদের মার্কস হচ্ছে যে দেখতেছো পার্সেন্টেজ আশানুরূপ নাই, আমার কথা হচ্ছে এই আশানুরূপটা আসলে কি, এটা তো কোথাও পাবলিশ না। কোনো এক বছরে 91, আসির বললো 93% পরীক্ষা দিতে পারছে, আবার আমরা দেখছি যে কোনো কোনো বছর এরকম 85-86% দেখা গেছে পরীক্ষা দিতে পারছে। সো এখন না তুমি 90% পাও নাই বা 90%-এর উপরে পাও নাই, এগুলো নিয়ে চিন্তা করে আসলে হতাশ হয়ে খুব একটা লাভ নাই। আমার কথা হচ্ছে গত বছরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে কিছু তো আমরা ভিজিবলি দেখতেই পারতেছি যে এইচএসসি তে 5 থাকার কথা বলা আছে আর পিসিএম এ 5 চাইছে ইন্ডিভিজুয়ালি, এরকম একটা রিকোয়ারমেন্ট। সো প্রথম কথা যাদের এইটা আছে তারা মার্কস নিয়ে এখনই চিন্তা করা দরকার নেই, যে না ভাই আমার তো হচ্ছে যে 85% নাই, আমার তো 81%, 82% এরকম। সো কি হবে, হইতেই পারে এবার 81-2% হচ্ছে যে মানুষজন পরীক্ষা দিতে পারতেছে, সেটা হইতেই পারে। এবার যেটা বললাম এটা কখন জানা যায়, ওই যে প্রিলিতে 18,000 জন বা 24,000 জন সিলেক্টেড হয়, এরপর সবাই আলোচনা করে বুঝে আচ্ছা যে সিলেক্টেড হয়েছে তাহলে আমি তো এই 81% পেয়ে সিলেক্টেড হয়েছে, তার মানে হয়তো এবার লোয়েস্ট 81% নিছে। আরেকজন ধরো 80% পাইছে, সে বললো না আমার তো প্রিলিতে আসে নাই, তার মানে ধরে নিছে ঠিক আছে 80% আসে নাই কিন্তু 81% চলে আসছে। বাট যেটা বলতেছি রেজাল্ট যেহেতু ওভারঅল হচ্ছে যে এবার আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে, শিফট হয়েছে, ডেফিনেটলি মানে 90% টাইপ নিতে থাকা দরকার নেই। এটা তো খুবই হচ্ছে তাই না, 90% উপর পিসিএম এ থাকা এই বছরে এরকম রেজাল্টের পর এটা তো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর বুয়েটে যদি 18,000-24,000 মানুষের পরীক্ষা নিতে চায়, ওই 18,000-24,000 আমার মনে হয় 90% উপর পাইছে, এটা খুবই একটা রেয়ার কেস হবে এই ধরনের রেজাল্টটাই। বাট ওই পার্সেন্টেজটা নির্দিষ্ট করে বলতেছি না, বাট ডেফিনেটলি আমি বলবো যে 80%-এর উপর যদি কিছু থাকে তুমি প্রিপারেশন নিতে থাকো না। কারণ কি দেখো আমি যেটা বললাম, এবার ওই সময় পাবা না যে তুমি হচ্ছে যে একবার একটা প্রিপারেশন অনেকদিন ধরে নিয়ে আবার সুইচ করলা, আবার কিছু একটা করলা। দেখো লেটেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে এখানে, যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছ সবাই তো ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবাই। তো ঢাকা ভার্সিটি কয়নিটা পরীক্ষা হচ্ছে 20 ডিসেম্বর, ওইটা এখন থেকে আছে 2 মাস। সো বুয়েটের পরীক্ষার ডেট আমরা জানি না, সার্কুলার কবে দিবে সেটা এখন পর্যন্ত জানা নেই, আমরা আপাতত কোনো কমেন্টও করতে যাচ্ছি না, আমরা দেখি সার্কুলারের ব্যাপারে যদি কোনো ধারণা পাওয়া যায় তখন আমরা বলবো। বাট এখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও আর ভার্সিটি কয়ার প্রিপারেশন নাও, যাই নাও না কেন, সায়েন্সের যারা মানে যারা মেডিকেলের মেইন টার্গেট না, আমার মনে হয় তাদের জন্য একদম ক্লোজেস্ট টার্গেট বা ক্লোজেস্ট অপশন হচ্ছে বুয়েটের এই ঢাকা ভার্সিটির যে কয়নিটটা সেটা। সো আমার কথা হচ্ছে বুয়েটের তোমার যে রিকোয়ারমেন্ট এইটা নিয়ে এখন চিন্তা করে ঢাকা ভার্সিটিতে যে একটা অপরচুনিটি আছে সেটা তো নষ্ট করার কোনো মানে দেখি না। সো ডেফিনেটলি আমার মনে হয় যে তোমার সিলেবাস ডেফিনেটলি এখন ধরো আমাদের সাথে যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের তো হচ্ছে যে অনলাইনে উইক 7 যেটা সেটা চলতেছে, আর অফলাইনে হচ্ছে উইক 6 যেটা সেটা। রাত মেডিকেলে কি আরেকটু আগানো, মেডিকেলে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি সিলেবাস হচ্ছে 7th আরেকটু week আগানো, চলতেছে। 7th উইক। হ্যাঁ, সো দেখো প্রিপারেশনের অনলাইনে 8 উইক চলতেছে আর অনলাইনে অফলাইনে 8 উইক। 7 উইক সো চলতেছে। পার্সেন্টেজের কথা যদি বলি মোটামুটি 70% হুম। প্রিপারেশন, 60-70% প্রিপারেশন কিন্তু হয়ে গেছে। সো বাকি 30% প্রিপারেশনটা নিয়ে কিভাবে হচ্ছে যে ঢাকা ভার্সিটির কোয়ালিটির জন্য তুমি ভালো মতো পরীক্ষাটার প্রিপারেশন নিতে পারো সেটা টার্গেট হওয়া উচিত। আমি কি বললাম যে বুয়েটেরটা এখন পর্যন্ত যেহেতু আমরা ডেট জানি না যে কবে পরীক্ষা হবে, এখন পর্যন্ত আমাদের এটা আইডিয়া যেহেতু নাই, সো প্রিপারেশন এখন সায়েন্সের স্টুডেন্টের জন্য 2 টাইপের হবে। 2টা ডেট জানি, একটা জানি 12 তারিখে মেডিকেলের পরীক্ষা, আর একটা জানি 20 তারিখে ঢাকা ভার্সিটি কোয়ালিটির পরীক্ষা। আর কেউ যদি চাও হচ্ছে শিফট করতে, সো ডেফিনেটলি ঢাকা ভার্সিটির যে কোয়ালিটি সেটার কথা চিন্তা করতে পারো। বাট যেটা বলতেছিলাম যে এখন কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট প্রিপারেশন আলাদা করে যে খুব একটা ফোকাস করে নেওয়ার কিছু আছে এরকম না। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা নিচ্ছিলা পড়ো না, সিলেবাসটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা পড়তেছো কভার করো, এরপর ঢাকা ভার্সিটিতে হয়তো লাস্ট আর একটা সাবজেক্ট দাগাবা, কেউ বায়োলজি দাগাবা, কেউ ইংলিশ দাগাবা, কেউ হচ্ছে বাংলা দাগাবা, ওইভাবে ওইটার প্রিপারেশনটা নাও। বাট যেটা বলতেছি যেহেতু এবার সামনের বছর হচ্ছে যে ইলেকশনের উপর ডিপেন্ড করে ভর্তি পরীক্ষার টাইমগুলা এখন দেওয়া হচ্ছে, সো ডেফিনেটলি হাতে যে পরিমাণ সময়, কিছু পরীক্ষা হয়তো ইলেকশনের পর যাবে আর কিছু পরীক্ষা হয়তো ইলেকশনের আগেই, যেমন অলরেডি আমরা মেডিকেল আর ডিউ কোডটা জানি, বইটা দিক তারপর দেখা যাক। সো ওইটার উপর বিবেচনা করে বলতেছে আমার মনে হয় কি ফোকাসটা এরকম গ্র্যাজুয়ালি দেওয়া উচিত, যে যদি দেখো যে না বইটার পরীক্ষা ইলেকশনের আগে হচ্ছে না, এরকম একটা আন্দাজ করতে পারতেছি আমরা, বা ধরো সার্কুলার আসেনি বা আসলেও ধরো এরকম জানুয়ারি শেষের দিকে হচ্ছে কথার কথা, কিন্তু ডিউটা তো হয়ে যাচ্ছে ডিসেম্বরের 20 তারিখে। যদি দেখো যে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং কোনোটা ডিউ কয়ের আগে পরীক্ষা হচ্ছে না, যেটা এখন পর্যন্ত এরকম মনে হচ্ছে, না হইতেই পারে, যদি না হয়ে থাকে তখন ডেফিনেটলি তুমি ডিউ কয়টা ভালো মতো টার্গেট করা উচিত। এক গ্রুপ হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নাও তারা মেডিকেল 12 তারিখের পরীক্ষা ভালো মতো টার্গেট করবে, আরেক গ্রুপ হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন নাও তারা ডিউর যে পরীক্ষাটা সেটা হচ্ছে টার্গেট করবে। সো এইভাবে হচ্ছে স্ট্র্যাটেজি করা উচিত। কারণ কি আমি বলতেছি যেটা যে বুয়েটের সার্কুলার দিল, অ্যাপ্লাই করলা, হতাশ হইলা, বা হয়তো শর্ট লিস্টে নাম আসলো না, ততদিনে ডিউর পরীক্ষায় ভালো করার একটা সুযোগ ছিল।
মানে আমি এই কথাটা আবারও বলতেছি, রিপিট করতেছি, বুয়েটের প্রিলিতে ধরো পরীক্ষা দিতে পারে 18,000 থেকে 24,000, রিটেনে ধরো পরীক্ষা দিতে পারে এরপর ওদের মধ্যে থেকে 5 থেকে 6,000, আর ফাইনালি সিট আছে 1309টা। তো তোমার টার্গেট তো খালি 18,000 24,000 এর মধ্যে থাকা না, বুয়েটের প্রিলি দিতে পারে তোমার টার্গেট না, বুয়েটের প্রিলির পর রিটেন 5-6,000 এর মধ্যে থাকা তোমার টার্গেট না, তোমার টার্গেট হচ্ছে ওই 1300 জনের মধ্যে থাকা। সো এটাই বলতেছি, যদি হচ্ছে এটা তোমার টার্গেট থাকে, দেন তুমি যেই ডিউর যেই প্রিপারেশনটা, যেহেতু এটা ডেট দিয়ে দিচ্ছে, ওইটা হচ্ছে একটু নিতে পারো। হ্যাঁ, এবং আরেকটা কথা, যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে ওদের কাছ থেকে এটা অনেক বেশি আসে যে ভাইয়া তাইলে এখন শিফট করবো নাকি, শিফট করে হচ্ছে যে ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করবো নাকি সেটা। সো এখানেও দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো, আবার বলতেছি ডিসিশন তোমাদের হাতে। ক্যাটাগরিটা হচ্ছে এরকম যে যারা মোটামুটি এই বলয়ের মধ্যে আসছো, প্রিভিয়াস ইয়ারের রেজাল্টগুলোর মধ্যে, যে না 5 আসছে, পিসিএমএও 5 আসছে, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে পার্সেন্টেজটা নিয়ে। যেটা আমি বলছি, পার্সেন্টেজ কখনো দেখা যায় না, এটা খালি শোনা যায়। কেমনে শোনা যায়? শোনা যায় হচ্ছে ওই যে যখন শর্ট লিস্টটা দেয় যে কারা কারা প্রিলি দিতে পারবে, তারা আন্দাজ করে বলে আচ্ছা আমার এত আসছে, আমার হয়েছে বা ওর হয় না, এরকম। বাট এগুলো তো ভিজিবল। সো মোটামুটি এটার আশেপাশে যাদের রেজাল্ট আছে তাদের মনে হয় না এখনই মাইগ্রেশনের চিন্তাটা করা উচিত। বাট আশা করি যদি বুয়েটের সার্কুলারটা একটু আগে আগে দিয়ে দেয়, তখন তোমাদের জন্য এই ডিরেকশন বা ডিসিশনটা নিতে সুবিধা হবে। আর হ্যাঁ, মাইগ্রেশনের কথা বললো, আরেকটা কথা যদি এটা না বললেই না, যে অনেকের একটা ইয়ে থাকে যে ভাই মাইগ্রেশন তো করতে চাই। এখন কথা হচ্ছে যে তুমি জাস্ট হুজুগেই আজকে রেজাল্ট দিছে, আমি এরকম অনেক দেখছি, হ্যাঁ আজকে রেজাল্ট দিছে, কালকে যে হচ্ছে যে মাইগ্রেশন করে ফেলছে। কিন্তু হয়তো ও যদি আরেকটু চিন্তা করতো, প্রিপারেশনটা হয়তো ওর ইঞ্জিনিয়ারিং এর নেওয়া ভালো ছিল এরকম। কারণ এবছর তো, এছাড়া এমনিতেও গত বছর থেকে তো রেজাল্ট, মানে ইউনিভার্সিটি গুলো যে ভর্তি পরীক্ষা সেটাও ভেঙে গেছে। আগে ছিল আলাদা বুয়েট হচ্ছে। আর হচ্ছে সিগারেট, এখন তো রুয়েট এখন তো চুয়েট হচ্ছে আলাদা হ্যাঁ হচ্ছে। চুয়েট কুয়েট রুয়েট এগুলো আলাদা, তারপর আর হচ্ছে এমন হইতেই সাস্টেও পারে আলাদা ওখানে পরীক্ষা দেওয়া রিকোয়ারমেন্ট যাবে। হচ্ছে এটার তুলনায় অনেক হ্যাঁ, কম হইতেই হতেই পারে। মানে So- চুয়েট কুয়েট রুয়েটের রিকোয়ারমেন্ট তিনটার তিন রকম হইতে পারে। সো এগুলা কিন্তু ঠিক না। আমি এটাই বলতেছি যে মাইগ্রেশন করাতে দোষের কিছু ওইটা না। বাট ওই যে এবার যদি আসি তাহলে ঠিক আছে, মাইগ্রেশন কারা চিন্তা করতে পারি, ধরো এরকম বুয়েটে হচ্ছে মিনিমাম 5 চায়, তোমার হয়তো জিপিএ আসছে এইচএসসি তে 4, আমি 4.5 বললাম না, কারণ 4.5 চাইছিল তো 19 সালে। সো দেখি এবার সার্কুলার কেমন হয়, 4। সো এটা একটু ইমপ্র্যাকটিক্যাল যে বুয়েটের মিনিমাম ক্রাইটেরিয়া 4 চাচ্ছে, এটা তো অনেক দূরে হয়ে যায়। So আমি বলতেছি এই বলের মধ্যে আসো, কিন্তু নাম্বারের পার্সেন্টেজটার ব্যাপারে শিওর না, কারণ নাম্বারের পার্সেন্টেজ আর বুয়েট চায় না, ওইটা অ্যাপ্লাই করার পর বুয়েট ঠিক করে ঠিক আছে এতজনকে নিলে কত পার্সেন্টেজ অ্যালাউড হবে। সো তারা হচ্ছে যে তাহলে চিন্তা করতে পারো যে না ঠিক আছে মাইগ্রেশনের কথা বা ভার্সিটির প্রিপারেশন সুইচ করার কথা। আবার জিনিসগুলো যেটা বলতেছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য নেওয়া স্টুডেন্টদের জন্য সেম কথা। এত সহজ না যে যেখানে 2 মাসেরও কম সময় আছে হঠাৎ করে এখন চিন্তা করলা যে না মেডিকেলের প্রিপারেশন নিই না, মেডিকেলে হয়ে যাবে। ডেফিনেটলি তুমি প্রিপারেশন তো নিতেই পারো। দেখো কি লাগবে তোমার, হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলে এতদিন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিশ্চয়ই পড়ছো। এখন তোমার যেটা করা লাগবে যে ক্যালকুলেটর ছাড়া যে ক্যালকুলেশন ওগুলো একটু প্রিপারেশন নেওয়া লাগবে। এটা আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং এর ক্লাস যেহেতু মোটামুটি আমাদের অফলাইনে 6-7 সপ্তাহ হয়ে গেছে, আর হচ্ছে 3-4 সপ্তাহ ক্লাস আছে। সো ধরো হচ্ছে যে মোটামুটি আগামী মাসের 20 তারিখের মধ্যে হয়তো ক্লাসগুলো আমাদের শেষ হয়ে যাবে। সো এই যে এই টাইমটা যতটুকু আছে, এটা কিন্তু তোমার মানে মাইগ্রেশন করে এতদিন এক ধাঁচের প্রিপারেশন নিছো, এখন আবার আরেক ধাঁচের প্রিপারেশন নিতে যাচ্ছ, সবসময় ওয়াইজ না। আমার কথাটা আবার একটু বোঝার চেষ্টা করবে। আমি দুইটা গ্রুপের জন্য কিন্তু অ্যাডভাইস দিচ্ছি। একটা হচ্ছে যে যারা এই রেজাল্টের ক্রাইটেরিয়ার মধ্যে আসো কিন্তু পার্সেন্টেজ হয়তো এখনো শিওর না, আরেকটা হচ্ছে যারা এই মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে অনেক দূরে আসো। সো যারা মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে অনেক দূরে আসো তারা মাইগ্রেশনের কথা চিন্তা করতে পারো বা ভার্সিটিতে সুইচ করার কথা চিন্তা করতে পারো। বাট যারা এই মিনিমাম রিকোয়ারমেন্টের আশেপাশে আসো কিন্তু পার্সেন্টেজটা নিয়ে শিওর না, যে ভাই আমার তো 80% আছে পরীক্ষা দিতে পারবো নাকি, আমার তো 85 আছে পরীক্ষা দিতে পারবো নাকি, তাদের জন্য বলতেছি যে তারা এখনই হচ্ছে যে একটা আন্দাজে ধারণা করে মাইগ্রেশন করা বা এটা করা উচিত না। হ্যাঁ, আরেকটা প্যারামিটার হইতে পারে তোমার সুইচ করবা কি করবা না এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে, এতদিন যে প্রিপারেশন নিয়ে আসছো তোমার মার্কস কেমন আসছে উইকলি গুলাতে, বা প্রিপারেশন নিয়ে কি মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, যে তুমি কি ইঞ্জিনিয়ারিং এর জন্য কতটুকু উপযুক্ত। কারণ কি খালি তো পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাওয়া না, বা বুয়েট বা কোন একটাতে চান্স পাওয়া এটা না, এরপর তো কোন একটা সাবজেক্টে নিশ্চয়ই চান্স পাবা, ওই জিনিসটাও তো পড়তে হবে। সো এগুলো কিন্তু তোমার ক্যাপাসিটি জাজমেন্ট করার মতো একটা ভালো টাইম। আমি একটা আইডিয়া দিতে পারি মোটামুটি, যে ধরো তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো, ইঞ্জিনিয়ারিং এ রাফলি ধরো বুয়েট কুয়েট চুয়েট রুয়েট আইউটি এমএসটি সব মিলে 7 থেকে 7,500 মতো সিট আছে। হ্যাঁ, এর আশেপাশেই হবে সিট সংখ্যাটা। সো এখন তোমার যদি ধরো নিয়মিত দেখতেছো যে উইকলিতে পজিশন হচ্ছে এরকম 15-20 হাজারের পরে আসতেছে, সো এবার তারপর দেখা যাচ্ছে তোমার রেজাল্ট হচ্ছে যে মোটামুটি বুয়েটে বা সিকিউরিটি যেমন চায় তার আশেপাশে আসে নাই, ডেফিনেটলি তুমি মাইগ্রেশনের কথা চিন্তা করতে পারো। কারণ দুইটা প্যারামিটার, একটা হচ্ছে যে পরীক্ষা দিতে পারা বা পরীক্ষায় বসতে পারার সম্ভাবনা যদি কম থাকে, আবার হচ্ছে দেখতেছো যে না এই যে 6-7 সপ্তাহ যতটুকু প্রিপারেশন নেওয়া হয়েছে এটাও আসলে বুঝতেছো যে না ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন গুলো তেমন ধরতে পারতেছো না বা সলভ করতে পারতেছো না, টাফ লাগতেছে। তো ডেফিনেটলি ভার্সিটির কথা সেই ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো।
তো এগুলো আর কি মাথায় রেখে আমার মনে হয় তোমার ডিসিশনটা আসা উচিত। আর এরপর যদি আমরা সিকিউরিটির কথা বলি একটু, ওই 23 সাল পর্যন্ত তো কম্বাইন্ডই ছিল। দেখো এখানে ওই যে 20-এ 18 আর ভাগ করে দিত, পিসিএম এ 15-তে 15 আর ইংলিশে 5-এ 4। কারণ কি ওই বছরগুলোতে 21-22 সালে যেটা হয়েছে, ইংলিশের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তাই ওই ইংলিশের যেই পার্টটা সেটা 5-এ 4 ভাগ করে দিচ্ছে। আর 23 সালে যেটা হয়েছে, সায়েন্সের গুলাও খারাপ হয়েছে। সো এই কারণে ওই পিসিএমই অর্থাৎ 4টা মিলে হচ্ছে যে এবার যেই 4টাতেই তোমার 18 থাকুক, 18 হিসাব বুঝছো আশা করি। প্রত্যেকটা জিপে যদি 5 হয় তাহলে হচ্ছে 4-5-এ 20, 20 এরকম থাকতে হবে। আর 24 সালের কথা যদি বলি, দেখো এসএসসি ন্যূনতম জিপে 4 সবগুলার কমন। আর এখানে যদি বলি চুয়েট রুয়েটে দেখা যাচ্ছে কুয়েট আর রুয়েটে 20-এ 18 আর চুয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি 15-তে 14 আর ইংলিশে 5-এ 3.5। সো ডেফিনেটলি আমার মনে হয় যারা এই অবস্থায় আছো, দেখো আগের পেজে আসলে এই পেজে হয়তো তোমার স্কোপ কম দেখা যাচ্ছে, দেখো কারণ কি 5 চাচ্ছে বা পিসিএম এ আলাদা করে 5 চাচ্ছে। বাট এই পেজে আসলেই এগুলো তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলো তো সিএসসি ট্রিপলি তুমি যেসব সাবজেক্ট বইটা পড়তে চাও এগুলো তো পড়ানো হয়। সো ওই যে যেটা বললাম, একটু রিয়েলিটি বুঝতে হবে, চুজই হওয়া যাবে না যে না আমি তো ভাবছিলাম বইটাই পড়বো, বইয়ের ছাড়া পরীক্ষায় দিব না, ওইটা করা যাবে না এখন। যে ফাইন বইয়ের পরীক্ষা নিতে না পারলেও সিকের ওয়েট হচ্ছে আমার কাছে অপশন আছে। এবং দেখো আমি যেটা বলতেছি যে এইখানে ইংলিশে 5-এ 3.5 পর্যন্ত গতবার চুয়েট অ্যালাউ করছে এবং পিসিএম এ 15-তে 14। তার মানে কেউ যদি এই রাডারের মধ্যেও থাকো যে সায়েন্সের মধ্যে কোন একটা মিস গেছে, আর ইংলিশে দেখছি কেউ কেউ কমেন্ট করতেছিল ভাইয়া এ আসছে এ মাইনাস আসছে, সো ডেফিনেটলি তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং একটাতে পরীক্ষা দিতে পারলে সেটাও খারাপ কি। এই কারণে আমি বলতেছি যে এখনই সুইচ না করা, খালি বইটা পরীক্ষা দিতে পারবো না এই জন্য মাইগ্রেশন করা বা এই জন্য সুইচ করা, এটা খুব বড় একটা বোকামি হবে। রেদার হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট সবগুলা দেখো, হ্যাঁ যেমন এখানে ধরো কেউ দেখতেছো যে না পিসিএম এ তোমার 15-তে 12 এরকম, সো ডেফিনেটলি 15-তে 12 এটা তো স্কোপটা খুবই কম। এই ধরনের ক্রাইটেরিয়া দেখো 20 সাল 21 সাল 22 সাল 23 সাল কোনোদিন এরকম এত কম ক্রাইটেরিয়া চায় নাই। সো তাদের জন্য আমি বারবার যেটা বলছি, যারা একটু ক্রাইটেরিয়া থেকে দূরে আসো তারা হচ্ছে ওই ডিসিশন নিতে পারো। আর যারা মোটামুটি ক্রাইটেরিয়ার মধ্যেই আসো বা আশেপাশে ঘুরঘুর করতেছো 0.5 বা এই টাইপের, তো তারা হচ্ছে ওই প্রিপারেশনটা কন্টিনিউ করো। আচ্ছা, আর সিট সংখ্যা আমি ওই বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে যদি বলি 1 2000 3000 4000, শুধু প্রায় ধরো 4000-এর মতো সিট বা 4000 প্লাস সিট হচ্ছে যে 4500 সিট হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট মিলিয়ে আছে। আর ওইদিকে বুটেক্স আইটি এমএসটি এগুলো মিলে তো আছে। আচ্ছা, সো এই পার্সেন্টেজটা রিপিট করতেছি না, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রুপের। এখানেও দেখা যাচ্ছে ইংলিশে 37% মিস গেছে। সো এটা কিন্তু ভালো একটা ইন্ডিকেশন। কেন ভালো ইন্ডিকেশন? যে হইতে পারে কুয়েট আর রুয়েট কোনো কারণে হচ্ছে ওই যে 20-এ 18 না দিয়ে চুয়েটের মতো ব্রেক করে দিল, বা 20-এ 17 চাইলো 17.5 চাইলো, হইতেই পারে। সো এটাই বলতেছি যে এগুলো একটু ভরসা রাখো, দেখা যাক কি হয়। বাট আগেই হচ্ছে তুমি আগে প্রিপারেশনের ওয়ে সুইচ করে ফেললা, পরে দেখলা যে না ঠিকই তো অ্যাপ্লাই করতে পারতেছো, সো তখন কিন্তু আবার ব্যাক করাটা হচ্ছে যে টাফ। আর আরেকটা কথা আমি একটু বলতে চাই যে আমাদের এখানে অনেকের এই যে মাইগ্রেশনের কথা যেটা আসতেছে, তুমি যেটা করতে পারো, ক্লাস যেহেতু মনে করো আর এরকম 3 সপ্তাহের মতো আছে বা ধরো ম্যাক্সিমাম 4 সপ্তাহ আছে, তুমি হচ্ছে যে ক্লাস যেটা বা বই হচ্ছে যেগুলো কালেক্ট করছো যা আছে, তুমি না ওই প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং এ যদি থাকো এটা ক্লাস হচ্ছে এগুলো করে কন্টিনিউ করে ফেলতে পারো, কারণ অলরেডি তো তুমি 70%-এর মতো প্রিপারেশন এখানে নিয়ে ফেলছো। এরপর যেটা করতে পারো, তুমি যে মডেল টেস্টগুলা সেগুলো হচ্ছে আমরা যে মডেল টেস্টগুলো নেওয়া শুরু করবো সেগুলো তুমি তোমার ফাইনাল প্রিপারেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ ধরো আজ থেকে আরো 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যায়ে 1 মাস পর্যায়ে তখন ডিসিশন নিতে পারো যে ঠিক আছে বুঝছি তো প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং এর পারার মতো, সো তাহলে আমি মডেল টেস্ট সবগুলো ইঞ্জিনিয়ারিং এর দিই। আর যদি মনে হয় যে না এটা কঠিন লাগতেছে তাহলে ভার্সিটির মডেল টেস্ট গুলা দিই। সো ওই মাইগ্রেশনের জন্য কিন্তু কোনো হচ্ছে যে টাকা পয়সা লাগে না। এখানে মাইগ্রেশন চার্জের ব্যাপার যেটা অনেকে ক্লিয়ার হতে চাইছো, এটা একটু বলে দিই যে যদি তুমি হচ্ছে এখন চাও যে না তুমি ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে মাইগ্রেট করবা বই সহ, বই তো বুঝতেছো যে এতদিন পড়ার পর ইঞ্জিনিয়ারিং বই তো দাগে টাগায় ফেলছো, এগুলো তো এখন আর কিছু করে নাই, সো তুমি ইঞ্জিনিয়ারিং এর বই দিবা দেন ভার্সিটির বইগুলো সবগুলা নিবা, তখন হচ্ছে মাইগ্রেশনের চার্জটা লাগে। বাট আদারওয়াইজ ধরো তুমি কথা একটু আগে আমি যেটা বলতেছিলাম 3 সপ্তাহ বাকিটা ক্লাস যেমনি আছে করলা, ভার্সিটির কোয়েশ্চেন গুলা প্যারালালি হচ্ছে একটু সলভ করতে থাকলা, এরপর যে মডেল টেস্টটা আছে সেটা ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এরটা না দিয়ে পুরোটা ভার্সিটিটা দিতে চাও, সো সেটার জন্য কিন্তু কোনো মাইগ্রেশনের চার্জ লাগে না। আর যেটা বলতেছি যে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন যেটা প্রিপারেশনের ক্ষেত্রে সেটা তো তুমি ফলো করতেই পারবা। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরও যারা এখন ওই দোটানায় আসো, এই পার্সেন্টেজটা অনেক বেশি আমি জানি যে ইঞ্জিনিয়ারিং এ থাকবো নাকি ভার্সিটিতে যাবো, তারা হচ্ছে যেটা করবা যে এখন যতটুকু প্রিপারেশন আছে সিলেবাসটা কভার করা দরকার, তো এটা করো। ঢাকা ভার্সিটির পরীক্ষা যে সামনে আছে এটা মাথায় রাখো। আর হচ্ছে যে ওই যে হ্যান্ড ক্যালকুলেশনটা প্র্যাকটিস করার ট্রাই করবা, যাতে হচ্ছে আলটিমেটলি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলো। কারণ বললাম তো তোমার রেজাল্ট যাই আসুক, যারা হচ্ছে এই যে 20 তারিখের পরীক্ষায় ডিসেম্বরের 20 তারিখের পরীক্ষাটায় একবার যদি ভালো মতো পরীক্ষা দিয়ে একটা সিট এনশিওর করে ফেলে, এরপর বুয়েটের পরীক্ষা 2টা ঘটনা হইতে পারে, এরপর দেখলে যে বুয়েটের পরীক্ষা দিতে পারতেছো না,
সেটাও তোমার চিন্তার কিছু নাই, যে কারণ তুমি তো ঢাকা ভার্সিটিতে একটা সিট এনশিওর করেই ফেলছো। আর যদি দেখো যে না ঠিক আছে বইটা পরীক্ষা দিতে পারতেছো, ওইটাও নিশ্চিন্ত মনে দিতে পারবা যে না একটা জায়গায় তো হয়ে আছে, এবার ঠিক আছে দেখি বইয়ের চুয়েট কুয়েট টুয়েট যেটাই হয় ওইভাবে আমি ডিসিশন নিতে পারবো। সো এই ফ্লেক্সিবিলিটি থাকবে। এই তো মোটামুটি হচ্ছে যে এইটাই আমাদের দিক থেকে তোমাদেরকে ধারণা দিলাম। আর আরেকটা কথা, যেটা কিছু কিছু কমেন্টের আনসার আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, যে ভাইয়া আমার রেজাল্ট এটা আসছে আমি কি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, বা আমার রেজাল্ট ওইটা আসছে আমি কি পরীক্ষা দিতে পারবো নাকি এরকম। আমরা বড় যে লাস্ট একটা যেটা তোমাদেরকে হচ্ছে যে হেল্প করতে পারি, তোমরা হচ্ছে আমাদের যেই পোর্টাল আছে পোর্টালে হচ্ছে চলে যাবা। আমরা হচ্ছে যে পোর্টালে যদি চলে যাই তখন হচ্ছে তথ্য কণিকাটা কোত্থেকে দেখবা এটা একটু আমরা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ, আমাদের যে উদ্ভাসের ওয়েবসাইটে চলে যাবা। এই যে আমি চলে আসলাম হচ্ছে যে udbhas.com-এ। এরপর প্রোগ্রাম সমূহে চলে যাবা। যে কোনো একটা প্রোগ্রামে ঢুকে, ধরো আমি এই যে মেডিকেলেরটায় ঢুকলাম, ঠিক আছে, অফলাইনেরটা ঢুকলাম, এই যে ডাউনলোড রুটিনের এখানে আসলেই তুমি হচ্ছে শুরুতে দেখবা তথ্য কণিকা একটা জিনিস আছে। যে কোনো প্রোগ্রামে ঢুকো, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এই তথ্য কণিকাটা না আমার মনে হয় যে আজকের এই লাইফটা শেষ হয়ে যাওয়ার পর তুমি এইটার পিছনে মোটামুটি বেশ ভালো একটা সময় দাও। তুমি ভালো একটা সময় দেওয়া বলতে বোঝাচ্ছি, একটু এটা ঘাটাঘাটি করে দেখো, যে এইখানে দেখো মেডিকেল থেকে শুরু করে এই যে ইঞ্জিনিয়ারিং, তারপরে এই যে বুটেক্স, আইইউটি, এমআইএসটি, সাস, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতেছিলে না ভাই এইটাই দিতে পারবো নাকি, এই রেজাল্ট নিয়ে ওইটাই দিতে পারবো নাকি, দরকার নেই প্রত্যেকটা একটা একটা করে শোনার। এখানে আছে সবকিছু, কোনটার এক্সাম প্যাটার্ন কি, কোনটার ক্রাইটেরিয়া কি, সবকিছুই আছে। তুমি এখান থেকে দেখে নাও, এই যে বিডি ইউনিট এগুলার গুলাও কিন্তু সবকিছু আছে। সো আমার মনে হয় এটা দেখলে ধারণা হয়ে যাবে। তাহলে যেটা বললাম, জাস্ট উদ্ভাস লিখে সার্চ দাও, udbhas.com-এ যাও, প্রোগ্রাম সমূহ থেকে যে কোনো একটা প্রোগ্রামে ডাউনলোড রুটিনের পোর্শনটায় যাবা, দেন ওখান থেকে হচ্ছে যে তথ্য কণিকা দেখবা প্রথমটাই আছে। এই যে আমি আবার একটু দেখা দিচ্ছি, এই যে উদ্ভাসের পোর্টালে আসলাম, প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে যে কোনো একটা প্রোগ্রামে ধরো এই যে অফলাইন রুটিন মেডিকেলেরটায় ঢুকলাম, এরপর হচ্ছে ডাউনলোড রুটিনে ক্লিক করব, তারপর হচ্ছে তথ্য কণিকায় গেলাম। আমরা ইনফ্যাক্ট এতক্ষণ যে স্লাইড গুলো দেখাইছি এগুলো তো এখান থেকে তথ্যগুলো নিয়ে কম্পাইল করে বলা। সো এটা একটু আজকে রাতে দেখো, এই জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া হবে যে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা, আর এখন অল্টারনেট অপশনে কি কি চিন্তা করা উচিত। সো আমরা মনে হয় তাহলে শেষ করতে পারি, যদি লাস্ট কারো কোনো ক্লোজিং কমেন্ট বা যদি কিছু বলার থাকে। নাসির কিছু বলার আছে? সবার জন্য বেস্ট অফ লাক। বলেই দিছেন ভাইরা সবাই সুন্দর করে। শুধু একটাই, সেটা হচ্ছে আসলে তোমাদের এখানে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই। কারণ আগে একসময় বলা হয়তো যে তুমি কোন ভার্সিটিতে পড়তেছো ওটাই হচ্ছে তোমার ফিউচার ডিসাইড করে, কথাটা ভুল। এখন কিন্তু কথাটা চেঞ্জ হয়ে গেছে। আলটিমেটলি যেই ভার্সিটিতেই তুমি পড়ো না কেন, যেখানেই তুমি পড়ো না কেন, তুমি ওইখানে কিভাবে পড়াশোনা করতেছো বা ভার্সিটিতে ওঠার পর তোমার পড়াশোনাটা কিরকম হচ্ছে বা রেজাল্টটা কিরকম হচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার ফিউচারটা অনেক বেশি পরিমাণে ডিসাইড হয়। সো মাথায় রাখো, কোনো রেজাল্ট যদি একটু খারাপ হওয়ার কারণে তোমার কাছে যদি অপশন কিছু কমেও যায়, কোনো সমস্যা নাই। যে অপশনগুলো তোমার হাতে আছে সেগুলোর জন্য তোমরা 100% এফোর্ট দাও, এবং যেটাতেই তুমি চান্স পাও না কেন কোনো সমস্যা নাই। ইভেনচুয়ালি যে হয়তো বুয়েটে চান্স পাচ্ছে আর যেই ছেলেটা হয়তো চুয়েটে, রুয়েটে বা অন্য যে কোনো পাবলিক ভার্সিটিতে ধরো চান্স পাইছে, দিন শেষে কিন্তু ফিউচারটা ডিপেন্ড করবে তুমি ভার্সিটিতে গিয়ে কিভাবে পড়াশোনা করতেছো তার উপর। আবারও বলে দিলাম। সো এখানে হতাশ হওয়ার কিছুই নাই। সামনের দিনের জন্য তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো ভাইয়া। তাহলে আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আনসার আমি একটু দিয়ে দিই। কেউ যদি চাও যে আইবি এর প্রিপারেশন নিতে চাও, সো সেটাও দেখো যে আইবি এর পরীক্ষার জন্য এখন কি টাইম আছে, আর আইবি এর কোশ্চেন যেগুলো আসে সেগুলো হচ্ছে তোমার ক্যাপাসিটিতে কতটুকু। এবার কিন্তু আইবির পরীক্ষা সবার আগে, মানে ইনফ্যাক্ট আগামী মাসে সবার আগে। তো ডেটটা কবে খেয়াল আছে কি? নভেম্বরের 27 তারিখে। নভেম্বরের 27 তারিখে। তাহলে তো দেখা যাচ্ছে টাইম অনেক কম আছে। সো এটা ওই যে ট্রেড অফের ব্যাপারটা আছে, যে ডিউর প্রিপারেশন নেওয়া তোমার জন্য সহজ, ডিউ এই ইউনিটের যেটা 20 তারিখে, নাকি আবার হচ্ছে অনেকে তো ওই যে খ ইউনিটের পরীক্ষাটাও দিবে। খ ইউনিটেরটা কবে? ডিসেম্বরের 13 তারিখে। ডিসেম্বরের 13 তারিখে। তো দেখা যাচ্ছে 13-20, মানে একটা থেকে আরেকটা যে সুইচ করবে বা সুইচ করার চিন্তা করবে, ওই টাইমটা হচ্ছে যে খুবই লিমিটেড। সো হ্যাঁ, আইবিএ তো হচ্ছে ম্যাথ, ইংলিশ আর অ্যানালিটিক আসে। এটা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন গুগল করে দেখতে পারো। সো ওইটার উপর ডিসিশন নাও, জাস্ট ওরকম হুজুগে না, ঠিক আছে বুয়েটে দিতে পারবো না এখন হচ্ছে আইবিএ তে দিয়ে দিই দেখি কেমন লাগে, ওরকম না। একটু প্র্যাকটিক্যালি ডিসিশনটা নেওয়া উচিত, এই আর কি। বাকিটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে তোমরা কোয়েশ্চেনগুলো আমরা চেষ্টা করবো সেখানে আনসারগুলো দিয়ে দেওয়ার। আজকে আমরা লাইভটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড হচ্ছে লাস্ট কথা যেটা, যে রেজাল্ট হচ্ছে আজকে দিছে, আজকে হচ্ছে 16 তারিখ। এই 16 অক্টোবর 2025 সালের এই দিনটা তোমার জন্য অনেক ভালো হইতে পারে, অনেক খারাপ হইতে পারে, বাট এটা আপেক্ষিক, এখন সিদ্ধান্ত নেওয়া যাবে না। ডিপেন্ড করে যে ধরো আজ থেকে 1 বছর পর 26 সালের, বা ধরো 27, 28, 29, 30, যে কোনো একটা বছরের 16 অক্টোবর আবার যে দেখো, তখন পিছনে তাকালে দেখবা যে এই 16 অক্টোবর আজকে যেরকম ম্যাটার করছে তখন কি তোমার জন্য সেরকম ম্যাটার করতেছে নাকি, সেটা হচ্ছে যে আসল খেলাটা। মানে লাইফ তো হচ্ছে কোনো রকম মানে একটা 100 মিটারের দৌড় না, এটা তো একটা
লম্বা ম্যারাথন বা একটা রিলে রেসের মতো। সো আলাদা আলাদা স্টেপ আসে, নট নেসেসারিলি যে 25 সালের 16 অক্টোবর যদি একটু খারাপ থাকো 30 সালের 16 অক্টোবরও খারাপই থাকবা, সেটা না। বাট ওই যে ভালো থাকবে না খারাপ থাকবে, ডেফিনেটলি এটা অনেক কিছু কন্ট্রোল করার অ্যাবিলিটি তোমার আছে, আল্লাহর কাছে আছে। সো ডেফিনেটলি ওইভাবেই হচ্ছে যে চেষ্টা করতে থাকো, ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ লাক। আমরা আজকে লাইভটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।